প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা পুনরায় তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আনন্দিত। আজকে আমাদের যে আলোচনার বিষয় থাকবে, আজকের আলোচনার বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার ২য় সূত্র। এটি আমার ৭ম লেকচার। এই ৭ম লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রয়োজনীয় অংশে তোমরা নোট করে নিবে এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর পর্বে তোমরা প্রশ্ন করতে পারবে। তাহলে আমাদের মূল আলোচনায় চলে আসি। শিক্ষার্থীরা, আজকে তোমরা যারা উপস্থিত রয়েছো ৭ম লেকচারে, তাদের নামের তালিকা এখানে দেয়া আছে। তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা আ অনেক বৈরী পরিবেশের মধ্যেও তোমরা এখানে পাঠ গ্রহণে তোমরা অংশ নিচ্ছ। এজন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখন এই আলোচনায় আমাদের ৫ম অধ্যায় তথা তাপগতিবিদ্যার ২য় সূত্র নিয়ে আলোচনা রয়েছে। আলোচনার যে আলোচ্য সূচিতে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমেই রয়েছে তাপগতিবিদ্যার ২য় সূত্রের সূচনা আলোচনা। আর পরের অংশে রয়েছে তাপ ইঞ্জিন। তাহলে আমরা ক্রমানুযায়ী আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাপগতিবিদ্যার ০তম সূত্র এর পরে আমরা জানতে পেরেছি তাপগতিবিদ্যার ০তম সূত্রের পরে আমরা তাপগতিবিদ্যার ১ম সূত্র গত অধ্যায়ে আলোচনা হয়েছে। তোমরা সেটা তোমরা ভালোভাবেই আয়ত্ত করেছ এবং তোমাদের পারফরম্যান্স ভালো ছিল। আজকে তাপগতিবিদ্যার ২য় সূত্র। এখানে ২য় সূত্র, এটার বিবৃতিতে বেশ কয়েকজন বিজ্ঞানীদের অবদান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ৪ জন বিজ্ঞানীর বিবৃতি আমরা আলোচনায় নিয়ে আসব। প্রথমেই কার্নোর বিবৃতি। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম কার্নো বিজ্ঞানী সাদি কার্নো, তিনি এই বিবৃতিটাকে এভাবে দিয়েছেন: কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ করা যাবে না। তার মানে আমরা ১ম সূত্রে জানতে পেরেছিলাম যে জুলের যে বিবৃতিটা ছিল, তাপ শক্তিকে কাজে রূপান্তর করা যায়। ঠিক আছে? কিন্তু তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যাবে কিনা বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে কিনা এমন যন্ত্র কিন্তু বাস্তবিক পক্ষে নির্মাণ করা যায় না। তিনি এই বিবৃতিটা দিয়েছেন। তাহলে এখানে তিনি অবশ্য এভাবে একটা কাল্পনিক পরে যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। এই যন্ত্রের আ বিস্তারিত আজকের আলোচনায় থাকবে। আমরা পরবর্তী অংশে দেখতে পাবো। তাহলে আমরা 100% আ কাজ করতে পারে বা আ তাপশক্তি কাজে রূপান্তর করতে পারবে এমন যন্ত্র আমরা নির্মাণ করতে পারব না। এইটাই হচ্ছে কার্নোর বিবৃতি। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে খেয়াল রাখবে। একেকটা সূত্র কিন্তু এইগুলো কিন্তু একই সূত্র। মানে মূল যে ধারণাটা সেটা কিন্তু একই জায়গায়। তো যদিও একেকটা ক্ষেত্রে পার্থক্য রয়েছে বিবৃতির দেয়ার ক্ষেত্রে। যেমন বিজ্ঞানী প্লাঙ্ক বিবৃতিটা এভাবে দিয়েছিলেন, যেটা কার্নোর সাথেই অনেকটাই মানে সামঞ্জস্য রেখে, এমন কোনো ইঞ্জিন তৈরি করা যাবে না। দেখো মিল কোথায়? যে যা দ্বারা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন করবে না। মানে পরিবেশের পরিবর্তন না ঘটিয়ে তুমি এমন কোনো যন্ত্র তৈরি করতে পারবে না, যেটা দ্বারা কি করতে পারবে? অ্যা বস্তু বাইরে থেকে তাপ গ্রহণ করে কাজে রূপান্তর করতে পারবে। অবিরামভাবে, মানে বিরতিহীনভাবে কাজে রূপান্তর করতে পারবে। তাহলে এরকম কোনো যন্ত্র কিন্তু নির্মাণ করা যাবে না। এটা বিজ্ঞানী প্লাঙ্ক বলেছিলেন। তার মানে এটা দ্বারা আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি? কথা কিন্তু একই। তার মানে
তাপশক্তি কাজে রূপান্তরের যে কোন দিকে রূপান্তরিত হবে এবং কি পরিমাণ তাপশক্তি কাজে রূপান্তর হবে তা কিন্তু আমরা ধারণা পাচ্ছি। ঠিক আছে? কিন্তু ১ম সূত্রে কিন্তু এটা দিতে ব্যর্থ হয়েছে। এরপর আমরা আরেকজন বিজ্ঞানীর বিবৃতি দেখতে চাই। সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের বিবৃতি। এখানে শিক্ষার্থীরা তোমরা দেখো, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। আমরা সাধারণত জানি উ উ উষ্ণতর অধিক উষ্ণতার আ বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে তাপ সঞ্চারিত হয় সাধারণভাবে। কিন্তু এর বিপরীতভাবে কি করা যায়? এখানে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। এখানে সাধারণত হট রিজার্ভার থেকে কোল্ড রিজার্ভার এর দিকে তাপ শক্তি সঞ্চালিত হয়। আমরা যদি এখানে দেখাই, তুমি এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এটা সঞ্চালিত হয়। কিন্তু বিপরীত ভাবে যদি তুমি আবার এটা দেখাতে চাও, এটা কি সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে না। এবং সেটা সম্ভব হতে পারে, সেটার জন্য বাহিরের শক্তির সাহায্য কিন্তু লাগবে। এটা বিজ্ঞানী ক্লসিয়াস বলেছিলেন। তাহলে তাহলে এটাও কিন্তু একটা যান্ত্রিক একটা ধারণাই দিয়ে থাকে। তাহলে আমরা পরবর্তীতে এই সূত্রগুলোকে ব্যবহার করে বিভিন্ন তাপ ইঞ্জিন তৈরি করার সক্ষম হব শিক্ষার্থীরা। এরপর আরো ৪ নম্বর আরেকজন বিজ্ঞানীর বিবৃতিতে আমরা আসি। তার হচ্ছে কেলভিন। তোমরা কেলভিনের নাম জানো। তিনি বিবৃতি করেছেন, কোন বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতর অংশ থেকে অধিক শীতলতর অংশে তাপশক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে কার বিবৃতি? এটা হলো কেলভিনের বিবৃতি। এটাও দেখো ক্লসিয়াসের বিবৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে মূল কথা কিন্তু একটাই। তার মানে তাপশক্তি আমরা ২ টা তাহলে এই যে আমরা ৪ টা সূত্র পেয়েছি, ৪ টা সূত্রের কিন্তু একটা জায়গায় একটা মিল আছে। তার মানে তাপশক্তি কি পরিমাণ কাজে রূপান্তর হবে একটা ধারণা পাওয়া যাবে এবং তাপশক্তি কোন দিকে রূপান্তর হবে সেই দিকটাকে নির্ধারণ করে দিচ্ছে। যে এদিক থেকে তাপ এদিকে সঞ্চালিত হবে। তাহলে এই ধারণাগুলো আমরা পাই এই সূত্রগুলো থেকে। তাহলে আমরা তাপগতিবিদ্যার ১ম সূত্র জানলাম, ২য় সূত্র জানলাম। এখন এই সূত্রগুলোকে আমরা আ আ যদি ২ টা সূত্রকে আমরা তুলনা করি এবং এর যদি লার্নিং আউটকাম মানে এর সূত্র ২ টা থেকে আমরা কি পাই সেটাকে আমরা নেই। তোমরা দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আ সকলকে বলছি, এখানে দেখো ১ম সূত্র থেকে আমরা কি ধারণা পাই? তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো। তাপশক্তি তাপগতিবিদ্যার ১ম সূত্র থেকে আমরা পাই তাপকে কাজে এবং কাজকে তাপে রূপান্তর করা যায়। একটা বিষয়। এবং যেকোনো শক্তি রূপান্তরের ক্ষেত্রে মোট শক্তি সংরক্ষণ থাকে। আমরা শক্তি সংরক্ষণ বা তথা শক্তির নিত্যতা আমরা কার মাধ্যমে জেনেছিলাম শিক্ষার্থীরা? তোমরা বলতে পারো নিশ্চয়ই। সেটা হচ্ছে অ্যা ক্লসিয়াসের বিবৃতিটা ছিল। সেখানে শক্তির নিত্যতা সূত্রকেই সমর্থন করে। এরপর এর থেকে আমরা পরবর্তীতে ২য় সূত্র থেকে তাহলে আমরা অপরদিকে ২য় সূত্র। এই ২য় সূত্র থেকে আমরা কি পাবো? এখানে তাপশক্তিকে কাজে রূপান্তরের সম্ভাবনার কথা বা সম্ভাব্যতার কথা বলা রয়েছে। এবং তাপশক্তি কি পরিমাণ কাজের তার মানে কি তাপশক্তির যে কাজে রূপান্তর হচ্ছে এবং কতটুকু পর্যন্ত হবে সেই সম্ভাবনার কথাই এখানে কিন্তু চলে আসে এই বিবৃতিগুলো থেকে। এবং পরবর্তীতে আমরা একটা আ রাশি পাই এন্ট্রপি। যার আলোচনা আমাদের পরবর্তী অংশে বা পরবর্তী লেকচার সমূহে থাকবে। তোমরা সেগুলো ক্লাসে সংযুক্ত থেকে জেনে নিবে। তার মানে এই ধারণাটা এখনো এন্ট্রপি ধারণা আমি এখানে ব্যাপকভাবে দিব না। এই ধারণাটা পাওয়া যাবে। তাহলে এই টোটাল আমরা এভাবে পার্থক্য করে যদি শিখতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় উত্তর করার ক্ষেত্রে সহজ হবে। তোমরা সেভাবে এটাকে আ তোমরা আ আয়ত্ত করার চেষ্টা করবা। তাহলে তাপগতিবিদ্যার ১ম সূত্র, ২য় সূত্র, এর তাৎপর্য, ভৌতগত তাৎপর্য, ব্যাখ্যা এভাবে আসে। পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তোমরা উত্তরটা সেভাবে প্রস্তুতি নিতে পারবে। এখন দেখো, তাপগতিবিদ্যার ব্যবহারিক প্রয়োগ যদি বলি, তাহলে এর সফলতম প্রয়োগ হচ্ছে তাপ ইঞ্জিন। আমরা ইঞ্জিন কাকে বলি? হোয়াট ইস মেশিন বা ইঞ্জিন? ইঞ্জিন কি? যা মানুষের কাজকে সহজ করে, তাই তো? আমরা এটা জানি। তাহলে এই
আমাদের কাজগুলোকে সহজ করার জন্য আমরা ইঞ্জিন ব্যবহার করি। এখন এই ইঞ্জিন বা মেশিন যেটাই বলো, এটা আমরা দেখতে পাই। এ এটা তাপ ইঞ্জিন তখন আমরা কাকে বলবো? তাপ ইঞ্জিন ওই সকল আ ইঞ্জিনকে বলবো যা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে থাকে। যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এরকম উদাহরণ আমরা দিতে পারি। এখানে ২ টা উদাহরণ দেয়া আছে। এটা তোমাদের আলোচ্য সূচিতে নেই। তোমাদের বোঝার জন্য ২ টাকে আমি ইঞ্জিন নিয়ে আসলাম। এটা একটা 2 স্ট্রোক একটা ইঞ্জিন। তোমরা জানো 4 স্ট্রোক ইঞ্জিনও আছে। আর এইটা আরেকটা আছে ডিজেল ইঞ্জিন। এখন এই ইঞ্জিনগুলো যে চালিত হয়, পেট্রোল ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু থাকে পেট্রোল, তার পেট্রোল ব্যবহার করে কাজ করে। যে কা যেই সকল ইঞ্জিন আ আ যা দ্বারা কাজ করে। আর ডিজেল ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তু হচ্ছে ডিজেল বা তেল। ওকে? আ তাহলে আমরা এটা পরবর্তী আলোচনায় আসি। এবার আসো শিক্ষার্থীরা কার্নো ইঞ্জিন। বিজ্ঞানী সাদি কার্নো তার যে বিবৃতি দিয়েছিলেন ২য় সূত্রে যে ইঞ্জিন নির্মাণ করা যাবে না যা তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারে। তিনি চিন্তা করলেন তাহলে আমরা কাল্পনিক একটা ইঞ্জিন যদি আমি ভাবি তাহলে সেই ইঞ্জিন আ সর্বোচ্চ রূপে কাজ করতে পারবে। মানে ১০০% ই আ তাপশক্তি কাজে রূপান্তর করতে পারবে। কিন্তু ১০০% করা যায় না বাস্তবে। কিন্তু উনি কল্পনা করলেন যে এরকম একটা ইঞ্জিন তৈরি করা যায় বা চিন্তা করলেন, সত্যিও হবে। এই কাল্পনিক ইঞ্জিন কি বলা হয়? কার্নো ইঞ্জিন। পরীক্ষায় যদি আসে কার্নো ইঞ্জিন কি? যে ইঞ্জিনের দক্ষতা শতভাগ বা ১০০% তাকে বলা হয় কার্নো ইঞ্জিন। অথবা যে ইঞ্জিন তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে সক্ষম হবে তাকেই বলা হবে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের আমরা যদি কয়েকটা দিক এবং এটা হলো দোষ ত্রুটি মুক্ত একটি ইঞ্জিন এবং এটাকে আদর্শ ইঞ্জিন রূপে ধরা হয়। এখন এই কার্নো ইঞ্জিনের তোমরা সকলেই এখন আমার কয়েকটা পয়েন্ট নোট করে নাও। ১ নম্বরে হলো কার্নো ইঞ্জিনের আমরা কয়েকটা বৈশিষ্ট্য গঠন, কার্যনীতি এবং বৈশিষ্ট্য। আমি এই বৈশিষ্ট্যটা আগেই নিয়ে আসলাম। তোমরা এটা লক্ষ্য করো। তাহলে ১ নম্বরে লেখো ১ নম্বর পয়েন্ট তাপশক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারে। ঠিক আছে? ১ নম্বর বৈশিষ্ট্য। ২ নম্বর লেখো দক্ষতা ১০০%। ৩ নম্বরে লেখো কার্যনির্বাহক বস্তু, কার্য নি নির্বাহক বস্তু আদর্শ গ্যাস। যেহেতু এটা একটা কাল্পনিক ইঞ্জিন তার মানে এখানে যে যার দ্বারা কাজ করবে তাও কিন্তু একটা কাল্পনিক বিষয়। বাস্তবে পাওয়া যায় না আদর্শ গ্যাস। ওকে? তারপরে হলো কত ৩ টা। ৪ নম্বরে লেখো প্রক্রিয়া। লেখো কার্নোচক্র কার্নোচক্রে ৪ টি প্রক্রিয়ায় কার্নোচক্রের ৪ টি প্রক্রিয়ায় কার্য সম্পাদন করে। ওকে? আর ৫ নম্বরে লেখো কার্নোচক্র একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই সম্পর্কেও আমাদের পরবর্তী আলোচনায় আসবে। আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত সামনের দিকে জানবো ধারাবাহিকভাবে। তাহলে তোমরা এই বৈশিষ্ট্যগুলো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা পেয়ে যাই। এখন এই কার্নো ইঞ্জিনের গঠনটা কিরকম? এইভাবে কল্পনায় তো আমরা অনেকভাবে ধরি। তাহলে তার মানে একটা বেসিক তো আমাদের একটা গঠন থাকতে হবে। তাহলে গঠন, কার্যনীতি, বৈশিষ্ট্য তো বললামই। তাহলে আমরা গঠন আর কার্যনীতির দিকে অগ্রসর হই। শিক্ষার্থীরা এখানে দেখো, এখানে খুব সহজভাবে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, আ চিত্র দেয়া আছে। এখানে একটা গ্যাস সিলিন্ডার থাকবে, এখানে পিস্টন থাকবে। পিস্টনযুক্ত একটা গ্যাস সিলিন্ডার। তার মানে পিস্টন যখন থাকবে তখন একটা নির্দিষ্ট চাপে এটাকে সংরক্ষণ করা হবে। এখন এই পিস্টনযুক্ত চাপে এখানে একটি তাপ উৎস থাকবে বা এখানে তাপ উৎস মানে কি? এখানে যে তাপ উৎসটা থাকবে খেয়াল করো এই যে এইটা, তা এই তাপ উৎস এই তাপ উৎস বা সোর্স এটাকে তাপ শোষণ করবে এবং এই শোষণকৃত তাপ টি Q1 যদি হয় তাহলে এখানে তাপমাত্রা হবে T1 এবং পাশে থাকবে একটা অন্তরক পদার্থ, অন্তরক পদার্থ, অন্তরক পদার্থ এবং এই ২ টার পার্থক্যে থাকবে একটা সিঙ্ক। সিঙ্ক বলা হয় তাপগ্রাহক। তাপগ্রাহক অংশের আরেকটা নাম হলো সিঙ্ক। এখন এই পরিমাণ তাপ শোষণ করে Q1 পরিমাণ তাপ শোষণ করে
আহ, এইটা এই তাপটা শোষণ করলে এই তাপটা গ্যাস গ্রহণ করবে। এই গ্যাস গ্রহণ করার পর গ্যাস রাখার পরে এই অন্তরকের উপর রাখা হবে সিলিন্ডার, তারপর সিঙ্কের উপর রাখা হবে এবং দেখা গেল যে Q2 পরিমাণ তাপ সিঙ্ক গ্রহণ করলো। তাহলে Q1 তাপ আমরা ইনপুট দিলাম আর এটা গ্রহণ করলো। তাহলে বাকি যেটুক থাকলো আউটপুট অংশে সেটাই আমার কাজ। তার মানে ২ তাপের যে পার্থক্য যেটুকু গ্রহণ করলো, যেটুকু অবশিষ্ট থাকলো সেটাই আমাদের কিন্তু সঞ্চয় হলো, কাজে লাগলো। আমরা কাজ করাতে পারলাম। ওকে? তাহলে এটা হলো একটি ইঞ্জিনের একটি ব্লক ডায়াগ্রাম। তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আ এখন কার্যচক্রের দিকে যাব। যেহেতু প্রক্রিয়া আমরা গঠনটা দেখলাম, এখন আমরা কার্যপদ্ধতি বা কার্যচক্র। কার্যচক্র বলা হয় কাকে? একদম সহজ যদি সংজ্ঞা দিতে চাও তাহলে এটা লিখতে পারো। কার্যচক্র হলো একটি কার্য ইঞ্জিন যে প্রক্রিয়ায় পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় কার্য সম্পাদন করে তাকে কার্যচক্র বলে। একদম সহজ কথা। এই সহজ বিষয়গুলো আসলে তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় লিখতে পারো না। কার্নো ইঞ্জিন যে ৪ টি পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করে কাজ সম্পাদন করে তাকে বলা হয় কার্নো চক্র। কার্নো চক্রের ৪ টি ধাপ, ৪ টি ধাপ। এখন যদি আমরা এখান থেকে স্টার্ট করি তাহলে এটা হলো কার্যচক্র যখন আ কার্যচক্র এখানে তোমাদের আগের চিত্রটা একটু মনে আছে বোধহয়। এখানে দেখো আ এটা এই সিলিন্ডার যদি তাপ উৎসের উপরে সিলিন্ডার যদি তাপ উৎসের উপরে রাখা হয়, খেয়াল করো। তাপ উৎসের উপরে রাখা হয়, সেক্ষেত্রে এখানে গ্যাসের আইসোথার্মাল প্রসেস অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ায় তাপ সম্প্রসারিত হবে। এই গ্যাস সম্প্রসারিত হবে। সম্প্রসারণ মানে কি? তাহলে এখানে অ্যা কিছু কাজ হবে। কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রসারণ। তার মানে ১ম ধাপটাকে আমরা কি নামে দেব? সমষ্ণ প্রসারণ। এরপর বি অংশে যখন আসবে, এখানে কিন্তু একই এই A থেকে B পুরো পথে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা বয়েলের সূত্র মেনে চলবে এই জায়গাটুকু। ঠিক আছে? এটুকু তোমরা খেয়াল করবা। এখন এখন দেখো শিক্ষার্থীরা তারপর এখানে আ পরে এরপর দেখো এই সিলিন্ডারকে যদি এই উৎসের পরে যদি অন্তরকের উপরে রাখা হয়, তাহলে অন্তরকের উপরে রাখা হয় তখন এখানে বাইরে থেকে সিস্টেমে তাপের ওই যে সিলিন্ডারের মধ্যে তাপের আদান-প্রদান হবে না। কারণ তোমরা জানো এই সিলিন্ডার গুলো তৈরি হচ্ছে কুপরিবাহী পদার্থের একটা আবরণ আস্তরণ দ্বারা। এখানে হবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এখানে যেহেতু হবে না তাহলে এটা হবে রুদ্ধতাপীয় প্রসারণ। কারণ প্রসারণের আয়তন বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে এভাবে ঘটবে। পরবর্তী সি অংশের পরে হবে আ আবার সংকোচন। এবার সংকোচন হবে সমষ্ণ সংকোচন। কারণ এখানে তাপমাত্রা একটা ভিন্ন তাপমাত্রা এখানে লাভ করবে। এটা যদি T1 দেই আমরা আ আর এটা আমরা T2 দেই। ঠিক আছে? ভিন্ন তাপমাত্রা লাভ করবে। তাহলে এভাবে। তাহলে এবং পরবর্তী D থেকে A তে যখন আসবে তখন এটা রুদ্ধতাপীয় আ প্রসারণের মাধ্যমে কার্য সম্পাদন করে শেষ করবে। এভাবে ৪ টি ধাপ অনুসরণ করবে। আবার এতে চলে আসলো। এভাবে করে পর্যায়ক্রমিকভাবে আ কার্যচক্র সম্পাদিত হবে। এখন এখানে আমরা কার্যচক্রের আরেকটি ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু করেছে। ১ম প্রসারণ হলো। ১ থেকে ২ এ গেল। আবার ২ থেকে ৩ এ আসলো। ৩ থেকে ৪ এ আসলো। আর ৪ থেকে আবার ১ এ চলে আসলো। আবার এভাবে পর্যায়ক্রমে একটা একটা চক্র আকারে আবর্তিত হবে প্রক্রিয়াটা। এই যে আবর্তন প্রক্রিয়া এটাই হলো কার্যচক্র। তোমরা তাহলে এটা বুঝতে পারছো। এই কার্যচক্রের মাধ্যমে যে কার্য সম্পাদন হবে সেটা আমরা আ হিসাব করে বের করতে পারি। এখানে তোমাদের আরেকটি চিত্রে কৃতকাজের জন্য দেখানো হয়েছে। কৃতকাজ আমরা ২ তাপের যে তারতম্য হয়, ২ তাপের Q1 তো ওই যে আমরা মনে আছে? তোমরা দেখেছো যে শোষিত তাপ আর Q2 হলো সিঙ্কে যে পরিমাণ তাপ গ্রহণ তোমরা নিয়ে যাবে। এই এই যে অংশটুকু রয়েছে তাহলে এটাকে আমরা দেখতে পাই। এখানে দেখো তোমরা Q1 আর হলো Q2। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা হিসাব করে বের করতে পারি কাজের পরিমাণটা কত। তাহলে এখানে P1 এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা কারণ পিভি গ্রাফ এটা। পিভি গ্রাফ। দেখো, পিভি গ্রাফে এটা P1, V1 মানে প্রাথমিক চাপ, প্রাথমিক আম আ আয়তন, তারপর দ্বিতীয় চাপ, দ্বিতীয় আয়তন এইভাবে করে আছে।
তাহলে এইভাবে পর্যায়ক্রমে আবর্তিত হয়। শিক্ষার্থীরা, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা পরীক্ষায় প্রায়শই আসে, সেটা হলো কান্নচক্রের কৃতকাজের হিসাব বা রাশিমালা প্রতিপাদন করো। তো সেক্ষেত্রে আমরা এইভাবে চিত্রটা এঁকে নিব। এখানে পরিষ্কারভাবে চিত্রটা দেয়া আছে। তোমরা এভাবে মার্ক করে নিবা। একইভাবে পড়বা, বইতে যেভাবেই থাকুক না কেন, তোমরা এভাবে নোট করে ফেলবা বাসায়। ঠিক আছে? এখানে দেখো, আ যেহেতু A থেকে B সমষ্ণ প্রক্রিয়ায় হয়, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কি? এভাবে হয়, দ্বিতীয় আয়তন আর প্রথম আয়তন। তাহলে এই সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা তোমাদের আগের ক্লাসগুলোতে করিয়েছি। তোমরা সেই সমীকরণ দিবা। আর এইটা কিসের সমান হয়? এই এরিয়ার সমান হয়। আমি এরিয়াটা তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এখান থেকে শুরু হবে। এখান থেকে এই এরিয়াটা। তার মানে একটা গ্রাফ যতটুকু অংশ সীমাবদ্ধ করলো, এই অংশটা হলো অ্যা W1। অ্যা এটা হলো প্রসারণের ক্ষেত্রে। এবার সংকোচনের ক্ষেত্রে এটা রুদ্ধতাপীয় সংকোচন। প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ হয়। রুদ্ধতাপীয় প্রসারণ হলো এই অংশটুকু। রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে আমরা যদি এটাকে দেখাই, তাহলে আমরা এখানে এ আরেকটা দেখাতে পারি। এখানে এই যে এই অংশটুকু। ঠিক আছে? এই অংশটুকু। তাহলে আমরা এটুকু দেখাতে পারি। তাহলে এইটুকু হলো রুদ্ধতাপীয় প্রসারণ, এই এরিয়াটা BCHG, BCHG এইভাবে দেখাতে পারি। তাহলে এইভাবে আমরা যদি মার্ক করি, তোমরা সেটা আ দেখানোর জন্য, তাহলে আমাদের এইভাবে হবে। তাহলে এই হলো ২ প্রসারণে। তাহলে ২ প্রসারণে মোট কত হবে? এইখান থেকে টোটাল কাজ এইটুকু। দেখো, এই পুরাটা। এই হলো এই ২ টার, এই প্রসারণের ক্ষেত্রে। এবার আসো সংকোচনের ক্ষেত্রে। সংকোচনের ক্ষেত্রে মাইনাস হবে Q2। তাহলে এই সূত্র, আগের মতো এই সূত্রটা আমি প্রয়োগ করলাম। দেখো, তাহলে এটার ক্ষেত্রে হবে মাইনাস চিহ্ন আসবে। আর এখানে তাপমাত্রা T2, তাহলে ln V4/V3। তাহলে এভাবে এখানের এরিয়াটা হবে এইটুকু, বাহিরের এরিয়াটুকু। এই যে এইটুকু। ঠিক আছে? এইটুকু। আচ্ছা। এটা হলো এটা হলো সংকোচনে। আর এটা হলো রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে হবে এতটুকু। এই, এই অংশটুকু। এটা হলো এইটা। তাহলে এই ৪ টা, তাহলে ২ টা প্রসারণে এবং ২ টা সংকোচনে আমরা মোট কৃত কাজ যেটা পাবো, তাহলে মোট কৃত কাজ আম নেটওয়ার্ক, তাহলে আমরা এটা পাবো Q1 Q2 টোটাল এরিয়া। তার মানে এই টোটাল এরিয়া থেকে এই বাহিরের এরিয়াটুক বাদ যাবে। তার মানে এই ভিতরে যে এরিয়া থাকবে, এটাই হবে কার্যচক্রের জন্য কৃত কাজের রাশিমালা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার আ নির্ণয় করতে পারলাম। তোমরা এটার আ এখানে ভাষাগত একটু ব্যাখ্যা দিয়ে তোমরা চিত্রটা এঁকে উপস্থাপন করলে পূর্ণ নম্বর পাবা আশা করি। ঠিক আছে? কোন সমস্যা নেই তো? আচ্ছা। তাহলে শিক্ষার্থীরা, এটা তো আমরা বুঝলাম। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা লিখে রাখো, আমরা প্রশ্ন উত্তর পর্বে দেখব। শিক্ষার্থীরা, এবার দেখো ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা কাকে বলে? তোমরা এটা লিখে রাখো। আ ইঞ্জিন দ্বারা কার্যে কাজে রূপান্তরিত তাপশক্তি ও মোট শোষিত তাপশক্তির অনুপাতকে কি বলা হবে? ইঞ্জিনের দক্ষতা। এটা হলো ইঞ্জিনের দক্ষতার সংজ্ঞা। কাজে রূপান্তরিত তাপশক্তি W আর মোট শোষিত তাপশক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। এই কর্মদক্ষতাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তাহলে W আমরা লিখতে পারি Q1 Q2। এটা আমরা আগেই শিখেছিলাম যে যতটুকু পরিমাণ বাইরে কাজ করবে, এই যে এখান থেকে এই যতটুকু বাহিরে কাজ করলো আর এটা যে গ্রহণ করলো, এই ২ টার যে পার্থক্য হবে, এটা কাজ করার মাধ্যমে এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এইটাকে যদি হয় তাকে আমরা সরলীকরণ করে এটা লিখতে পারি। এখন কার্নো চক্রের জন্য এটা লেখো। কার্নো চক্রের জন্য এখানে নোট করে রাখো। কার্নো চক্রের জন্য আমরা এই সমীকরণটা লেখা যায়। কার্নো চক্রের জন্য আমরা লিখতে পারি তাপ, যত বেশি তাপ তত বেশি তাপমাত্রা। তার মানে তাপ তাপমাত্রা কি সমানুপাতিক। তাহলে এই সমীকরণটা যদি আমরা বসিয়ে দিই, এইখানে এই সমীকরণটাও তাপমাত্রা আকারে পেতে পারি। তো এটা হলো, তাহলে আমরা ইটার কয়টা সূত্র পেয়ে গেলাম? এই একটা, এখানে একটা, আর সর্বশেষে এই একটা। এই। তাহলে এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আর রাশিমালায় যদি আসে তাহলে এভাবে আমরা লিখে উপস্থাপন করতে পারি। এবং তুমি যদি শতকরা প্রকাশ করো, এখানে তোমরা আ গু আ আমরা শতকরা 100% লিখতে পারবো এখানে। এভাবে প্রকাশ করে আমরা হিসাব করতে পারি।
তাহলে ঠিক আছে। তাহলে আমরা দক্ষতার রাশিমালা পেয়েছি। তোমরা এটা লিখবা। এটা আমি আমার প্রশ্ন উত্তর পূর্বে জিজ্ঞেস করতে পারি। তোমরা এটা লিখতে পারো। তাহলে সহজে বললে কি হবে? কাজে রূপান্তরিত তাপশক্তি আর শোষিত তাপশক্তির অনুপাতকে কর্মদক্ষতা বা শুধু দক্ষতা ইটা বলে। শিক্ষার্থীরা, আমাদের আজকে এই আলোচনাগুলো তোমরা দেখেছো। তোমাদের অনেক নিশ্চয়ই প্রশ্ন মনে আসছে। তোমরা প্রশ্ন করার জন্য প্রস্তুতি নাও। আম আ কার কি প্রশ্ন আছে তোমরা নিশ্চয়ই নোট করেছো। আ আমরা প্রশ্ন উত্তর পর্বে পরে আমরা পরবর্তী বাসার কাজ দিব। আ কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আ আনমিউট এখানে করে তোমরা উত্তর দিতে পারবা। কেউ প্রশ্ন করো। স্যার, তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ভিতরে মূল পার্থক্য কি? আ নাঈম, তুমি আ তোমাকে ধন্যবাদ। তুমি মূল আলোচনায় ছিলা বলেই প্রশ্নটা করতে পারছো। এখানে দেখো, আমি তাপগতিবিদ্যার ১ম সূত্র এবং ২য় সূত্র আ পরপর ২ টি ক্লাসে আলোচনা করেছিলাম। তোমরা সংযুক্ত থেকেছো। এখানে মূল বিষয়টা হচ্ছে তাপগতিবিদ্যার ১ম সূত্রে যে স্টেটমেন্টটা আছে সেটা হলো তাপ কাজের সমানুপাতিক। যে পরিমাণ তাপ কাজের উপর দেয় তার সমানুপাতিক। আর ২য় সূত্র হলো আ আ সেখানে বলা আছে, যেমন কার্নের বিবৃতিতে বলা হয়েছে যে তাপ শক্তিকে কাজে রূপান্তর করে এমন সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করে এমন যন্ত্র নির্মাণ করা যায় না। তার মানে একটা মূল পার্থক্য রয়েছে যে তাপ শক্তি কাজে রূপান্তরের মৌলিক ধারণা দিয়েছে যে রূপান্তর হতে পারে। কিন্তু কি পরিমাণ তাপ শক্তি কাজে রূপান্তর হবে বা এটার সম্ভাবনা কতটুকু সেটা কিন্তু বলা নাই। কারণ এটা ওখানে কিন্তু সীমানা নির্ধারণ করে দিছে। কারণ সীমানা নির্ধারণ করছে এমন যন্ত্র তাপশক্তি কাজের রূপান্তর হবে, কিন্তু কি পরিমাণ হবে যে বলে যে এমন নির্মাণ করা যাবে না। যে এমন যন্ত্র নাই, অটোমেটিক যন্ত্র নেই। তাহলে এইভাবে সীমানা নির্ধারণ করা যায়। এভাবে আরো কিছু পার্থক্য আছে। তাহলে এই ভৌতগত তাৎপর্যগুলো আলোচনা করে তুমি পরীক্ষায় উত্তর করতে পারবা। ঠিক আছে? নাইম, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আর কারো প্রশ্ন আছে? নাই। স্যার, ওই কার্নোর ইঞ্জিনে ওই পিস্টনযুক্ত সিলিন্ডারটি কি মানে বিভিন্ন সময় বিভিন্নটার উপরে রাখা হয়, মানে এক সময় ওই আচ্ছা, ঠিক আছে, গুড। আমি বুঝতে পেরেছি। আমি তোমাকেও ধন্যবাদ। স্যার হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি প্রশ্নটাই। আচ্ছা। আ ও ও একটি কনফিউজড একটা প্রশ্ন, মানে এখানে ওর কাছে কনফিউজড মনে হয়েছে। আ আমি জাস্ট তোমাদের এখানে একটা বিষয়, কার্নোর চক্রের এখানে এই যে সিলিন্ডারের কথা বলছিলাম, তোমরা একটু দেখো চিত্রে। এই সিলিন্ডারটা আমরা, এটা গ্যাস ভর্তি, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের বাস্তবে আমরা কল্পনায় ধরে দেখি। এখন এইগুলো এই উৎসের উপরে রাখা হবে, অন্তরক পদার্থের উপরে রাখা হবে, তখন এই গ্যাসের হ্রাস বৃদ্ধি ঘটানো হয়। তাপ গ্রহণ করবে এবং বর্জন করে। ঠিক আছে? তো তখন এই পিস্টন যুক্ত হয়। আ এই ক্ষেত্রে আমরা এই হিসাবটা তখন দেখাতে পারি। বুঝছো কথাটা? তাহলে এইটা একেকটা জায়গায় আসবে আর একেকটা ধাপ অনুসরণ করে সামনে অগ্রসর হতে থাকবে। কোন জায়গায় সমষ্ণ প্রক্রিয়া হবে, কখনো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। যে প্রক্রিয়াগুলো তোমরা কার্নো ইঞ্জিনে দেখছো। মানে গ্যাসগুলো এভাবে স্থানান্তর করেই কাজ সম্পাদন করা হয়। এবং পরবর্তীতে তোমরা এখানে দেখো, এখানে কিন্তু একটা ওই যে পিস্টনযুক্ত সিলিন্ডারের কথা বলা আছে। এই যে পিস্টন দেয়া আছে, দেখছো? এখানে এই যে পরে Q1 তাপ দিয়ে এই যে তাপ গ্রহণ করলো। এখানে তাপমাত্রা ছিল। পরেরটা এখানে আয়তন বেড়ে গেল। ঠিক আছে? তারপরে এখানে আয়তন আবার কমে গেল। এভাবে আ ওই একেকটা অংশের উপরে রাখার ফলেই এটা ঘটেছে। ঠিক আছে? ওকে, ইয়ামিন, তোমাকে ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আর প্রশ্ন, স্যার আমার একটা প্রশ্ন ছিল। কার প্রশ্ন আছে বলো? তারেক? জি স্যার। বলো তারেক, বলো। স্যার আমার প্রশ্নটা নাইমি অবশ্য করছে যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে জেনেছি যে কাজ তাপের সমানুপাতিক, অর্থাৎ তাপ কাজের সমানুপাতিক। এবং আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে জানতেছি যে এমন কোন যন্ত্র আবিষ্কার সম্ভব নয় যা কাজকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে সম্পূর্ণ কাজে রূপান্তরিত করবে। হুম। তাহলে এক জায়গায় আমরা পাচ্ছি কাজের মানে প্রথম সূত্রে নিত্যতা শক্তিকে সমর্থন করলেও দ্বিতীয় সূত্র তা পারে না। এখানে সাদৃশ্য বা বৈসাদৃশ্যটা কি? আচ্ছা, এখানে বৈসাদৃশ্য ক্ষেত্রে আমরা সাদৃশ্যের ক্ষেত্রে হবে কি, দুইটা ক্ষেত্রেই তাপ কাজে রূপান্তর হবে। এই কথাটা বলা আছে। কারণ এটা হতেই হবে। কারণ এটা না হলে তো সূত্র কোনো ইনভ্যালিড। আমার কাজ পেতে হবে।
জি স্যার। এখন ওই তাপশক্তি কাজে রূপান্তর হতে পারে, কি পরিমাণ তাপশক্তি কাজে রূপান্তর হবে এই কথাটা তো বলতে ব্যর্থ হইছে। যেটা প্রথম সূত্রের কোনো এই ধরনের ধারণাই নেই, শুধু বলছে যে এটা হবে। মনে করো তুমি এক জায়গায় যাবা, যে আজকে ক্লাস হবে, ক্লাসে কি পড়ানো হবে সেই সম্পর্কে কোনো ধারণা নাই, পূর্ববর্তী কোনো ধারণা দেয় নাই। তাহলে এইটা হলো প্রথম সূত্রের মানে সে ধারণা এটা দিচ্ছে যে আজকে ক্লাস, কলেজ খোলা, ক্লাস হতে পারে, কিন্তু সেখানে কি বিষয়ের উপর আলোচনা করা হবে এরকম এই স্বচ্ছ ধারণাটা আবার আসছে দ্বিতীয় সূত্র থেকে, ভৌতগত বিষয়। এবং সেখানে তাপশক্তি যে কি পরিমাণ কাজে রূপান্তর হবে সেটার ওই যে বাধা দিচ্ছে, সেই বাধার ফলে যে এন্ট্রপির ধারণা সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। কারণ তাপশক্তি কাজের রূপান্তরে বাধা দেয়, কিন্তু কাজের রূপান্তর হইতে দিবে না। এই যে বাধার এই যে ধারণা কিন্তু দ্বিতীয় সূত্র থেকেই আসছে, এবং এই এন্ট্রপি নামে একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা আহ, রাশি সম্পর্কে একটা ধারণা দ্বিতীয় সূত্র দিয়ে গেছে। বুঝছো কথাটা? এখন এইটাই হলো আমাদের মূল পার্থক্যের জি স্যার। বিষয় এবং সফলতা, এবং এর থেকেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে ব্যর্থতা থেকেই আমাদের আহ, দ্বিতীয় সূত্রের সফলতা আমরা আলোচনা করে এখানে আমরা করতে পারি আর কি। আর কারো প্রশ্ন? জি স্যার। জি স্যার। আর কারো প্রশ্ন নেই? যেহেতু এখানে দুইজন, তোমরা করছো তিনজনে, ওই তিনজনকে আরো প্রশ্ন নয়, এখন ইশরাতকে আমি একটা প্রশ্ন করি। ইশরাত তুমি বলো। আহ, জি স্যার। হ্যাঁ, ইরশাদ বলো যে কার্ণচক্র কি আসলে? মানে কার্নো ইঞ্জিন যে 4টা ধাপ অতিক্রম করে উম, তার কার্য সম্পাদন করে তাকে কার্নো চক্র বলে। আচ্ছা, এখানে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পাই কয়টা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া 2টা, রুদ্ধতাপীয় প্রসারণ ও রুদ্ধতাপীয় সংকোচন, আর সমষ্ণ প্রসারণ সমষ্ণ সংকোচন। সংকোচন, গুড, ভেরি গুড। আর আর কে আছে সংযুক্ত? কি চলে গেছে? শম্পা কি আছো? শম্পা? হ্যাঁ শম্পা, স্যার। হ্যাঁ, তুমি বলো দক্ষতা কাকে বলে? ইঞ্জিনের দক্ষতা কি? স্যার, ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি আর হচ্ছে মোট শোষিত তাপ শক্তির অনুপাতটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, তার মানে একটা ইঞ্জিনের দক্ষতা যদি 70% হয় তাহলে এটার ব্যাখ্যা কিরকম হবে বলতে পারে একজন? বলো তো, একটা ইঞ্জিনের দক্ষতা 70% মানে কি বলতে পারো? তার মানে এই ইঞ্জিনের, স্যার হ্যাঁ বলো, কি বলতে চাও বলো। বল বল ইয়ামিন বল। একটা ইঞ্জিনের দক্ষতা 70% বলতে বোঝায় যে ইঞ্জিনটি যে পরিমাণ তাপ শোষণ করে তার 70 ভাগ কাজে রূপান্তর করে। ভেরি গুড, ভেরি গুড, গুড। তোমরা এই যে পরীক্ষায় মনে করো 100 নম্বরের পরীক্ষা দিছো, পরীক্ষার মধ্যে তুমি নাম্বার পাইছো জি কত? স্যার। জি, স্যার। তুমি মনে করো 70, ওটাকে বুঝাবে মানে ওটা ইনপুট ছিল 70, হ্যাঁ। 70, তার মধ্যে আউটপুট দিছো, ইনপুট ছিল 100, আউটপুট দিছো 100 100। গুড। আর আর 70, 100 আর 70 দিছি। হ্যাঁ, আউটপুট 70। হ্যাঁ। ঠিক আছে, গুড। ঠিক আছে, তোমরা ভালোভাবে সংযুক্ত ছিলা, ভালো, আমি তোমাদের কাছ থেকে রেসপন্স পেয়েছি, তোমাদের ধন্যবাদ। তোমরা সংযুক্ত হয়েছে। এরপরের আমাদের ক্লাস হবে সব আমার পরবর্তী অধ্যায়ে, আমরা সেখানে সংযুক্ত থাকবে তোমরা। পরবর্তী না, এই অধ্যায়ের দ্বিতীয় অংশে আমরা এনট্রপির বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। এখন আমাদের আজকে তোমরা হোমওয়ার্কের এগুলো খাতায় তুলে নিয়ে পরবর্তী আহ, আমরা ক্লাসে তোমরা দেখাবা। এটা হলো কিভাবে দেখাবে, সেটা হলো যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন এই নোটগুলো এই যে লেকচার ওয়াইজ সাজিয়ে তোমরা সংশ্লিষ্ট শিক্ষককে দেখাবা, ঠিক আছে? এখানে কার্ণচক্র দেয়া আছে, সমষ্ণ রেখা কাকে বলে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বর্ণনা ব্যাখ্যা করো, আর দেখাও যে এখানে এটা বাড়ির কাজ হিসেবে তোমরা আহ, তুলে নিতে পারো। আহ, আজকে তাহলে আর আমরা সময় নষ্ট না করে আজকে ক্লাসকে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা।